হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সঙ্গমিত্রা। আজকে আরেকটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে যে টপিকটা আমরা ডিসকাস করব সেটা হলো ডায়াবেটিস মেলিটাস। তো আজকে আমাদের ক্লাসটা হয়তো একটু লং হবে, কারণ আমরা চেষ্টা করব এই একটা ক্লাসেই পুরো টপিকটাকে শেষ করতে। তাহলে স্টার্ট করি। দেখো কি বলছে, ডায়াবেটিস মেলিটাস ইজ আ গ্রুপ অফ এন্ডোক্রাইন ডিজিজ, একটা এন্ডোক্রাইন ডিজিজের গ্রুপ ক্যারেক্টারাইজ বাই সাস্টেইনড হাই ব্লাড সুগার। কিভাবে ক্যারেক্টারাইজ না, যেখানে আমাদের ব্লাড সুগার হাই থাকে, ডিউ টু আইদার দ্য প্যানক্রিয়াস নট প্রডিউসিং ইনাফ ইনসুলিন, কারণ হয় আইদার প্যানক্রিয়াস ইনসুলিন ইনাফ প্রডিউস করছে না, বা বডি সেলস আর নট রেসপন্ডিং এফেক্টিভলি টু ইনসুলিন, বা বডি সেল ইনসুলিনের কে রেসপন্স করছে না। ডায়াবেটিস লিডস টু সিমটমস সাচ অ্যাজ এক্সেসিভ থার্স্ট, excessive urination, excessive hunger, weight loss, blood vision, etc. If left untreated, diabetes can result in complications like cardiovascular system, eye, kidney, nerves. তাহলে ডায়াবেটিস যদি ট্রিট না করা হয়, আরও অনেক ডিজিজ হতে পারে আমাদের, যেরকম হার্টের প্রবলেম, আই প্রবলেম, কিডনি প্রবলেম, নার্ভ প্রবলেম। তো এরপর এইখানে যেটা লেখা আছে সেটা আমরা ডিসকাস করব। প্রথমেই বলছে টাইপস অফ ডায়াবেটিস। ফার্স্ট টাইপটা হলো কি না, টাইপ 1 ডায়াবেটিস। ইট ইজ আ অটোইমিউন ডিস্ট্রাকশন অফ প্যানক্রিয়াটিক বিটা সেলস। ঠিক আছে, অটোইমিউন রিজনের জন্য প্যানক্রিয়াসের যে বিটা সেলস অফ ল্যাঙ্গারহ্যান্স সেইটা ডিস্ট্রয় হয়ে যায়, কজিং আন অ্যাবসলিউট ডিফিসিয়েন্সি অফ ইনসুলিন, এবং যার ফলে ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়। কারণ আমরা জানি যে ইনসুলিন সিক্রিশন হয় এই বিটা সেলস থেকে, আর আলফা সেলস থেকে কি রিলিজ হয় না, গ্লুকাগন। তাই বিটা সেল যখন ড্যামেজ হয়ে যায়, ইনসুলিন প্রোডাকশন কিন্তু এই টাইপ অফ ডায়াবেটিসে পুরোপুরি বন্ধ থাকে। Most often affects children and young adults but can occur at any age. Mainly into type 1 ডায়াবেটিসটা আমরা ছোটদের মধ্যে আর ইয়াং অ্যাডাল্টসের মধ্যে দেখতে পাই, কিন্তু কখনো কখনো বড়দের মধ্যেও দেখা যেতে পারে। নেক্সট টাইপ হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। ঠিক আছে, ক্যারেক্টারাইজ বাই ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিনের রেজিস্ট্যান্স হয়, মানে বডি সেলসগুলো ইনসুলিনের কাজকে রেসপন্স করে না, বা রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি, কিংবা কিছু কিছু ক্ষেত্রে ইনসুলিনের কমতির জন্য। মাচ কমন দেন টাইপ 1, এটা কিন্তু টাইপ 1-এর থেকে অনেক বেশি দেখা যায়। অফেন অ্যাসোসিয়েটেড উইথ ওল্ডার এজ, বয়সের সাথে হয় টাইপ 2 ডায়াবেটিস, ওভারওয়েটে হয়, ফ্যামিলি হিস্ট্রি থাকলে হয়, আর সার্টেন এথনিসিটিসেও বেশি হয়, কিছু কিছু এথনিসিটিতে এটা কিন্তু বেশি দেখা যায়। নেক্সট বলছে থার্ড টাইপ, জেস্টেশনাল ডায়াবেটিস। What is gestational diabetes? It develops during pregnancy, may resolve after delivery. এটা হলো প্রেগনেন্সির সময় ডায়াবেটিস, স্পেশালি টাইপ 2 ডায়াবেটিস দেখা দেয়। আবার সেটা প্রেগনেন্সি কমপ্লিট হলে, জেস্টেশনাল পিরিয়ড শেষ হলে ঠিক হয়ে যেতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ঠিক হয়ও না, কারণ ইনক্রিজেস ফিউচার রিস্ক অফ টাইপ 2 ডায়াবেটিস। যাদের জেস্টেশনাল ডায়াবেটিস হয় তাদের কিন্তু পরবর্তীকালে ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিসে হওয়ার রিস্ক বেড়ে যায়। নেক্সট বলছে কি, আরও অন্য অন্য ধরনেরও কিন্তু ডায়াবেটিস হয়, যেরকম কি না ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং। ঠিক আছে, বা MODY। এটা কিন্তু এক ধরনের টাইপ 1 ডায়াবেটিস, যেটা বয়সকাল মানে বাচ্চাতে না দেখা দিয়ে আরেকটু বড় বয়সে দেখা দেয়। নেক্সট কি বলছে, নিওন্যাটাল ডায়াবেটিস, সদ্যজাতদের মধ্যে ডায়াবেটিসও হয় এক ধরনের। সেকেন্ডারি ডায়াবেটিস ডিউ টু মেডিকেশন। সেকেন্ডারি ডায়াবেটিস বলে এক ধরনের ডায়াবেটিস হয়, যেটা মেডিসিনসের জন্য হতে পারে, প্যানক্রিয়াটাইটিসের জন্য হতে পারে। জেনেটিক সিমটমস যেরকম ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, বা
ক্লিনিফেল্টার সিনড্রোম যেটা, ঠিক আছে, সেই সিনড্রোমের জন্য কিন্তু কিছু কিছু ডায়াবেটিস হয়। তার সাথে সাথে হরমোনাল কিছু কিছু কন্ডিশনের জন্য হয়, সেগুলোকে সেকেন্ডারি ডায়াবেটিস বলছে। তারপর কি বলছে, ল্যাটেন্ট অটোইমিউন ডায়াবেটিস ইন অ্যাডাল্ট, ঠিক আছে, এটা কিন্তু আরেক ধরনের ডায়াবেটিস যেটাকে বলে LADA। এটাও কিন্তু অটোইমিউন টাইপ 1-এর মতন অটোইমিউন ডিসফাংশনের জন্যই হয়, কিন্তু এটা কিন্তু ছোটবেলায় দেখা দেয় না, এটা কিন্তু বড়বেলাতেই অটোইমিউন ডিফেক্টটা দেখা দেয়। তার সাথে কি বলছে, স্টেরয়েড অর সিস্টিক ফাইব্রোসিসের জন্যও ডায়াবেটিস হতে পারে। তো এই আদার টাইপসের মধ্যে কিন্তু যেগুলো হাইলাইটেড সেই নামগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট কি বলছে, আমরা কমন টাইপস অফ ডায়াবেটিস তো দেখলাম, এবারে তার ইটিওলজি বা কজেস পড়ব। টাইপ 1 ডায়াবেটিসের দেখো প্রথম কজই হলো জেনেটিক কজ হয়, যেরকম স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ HLA DR3 HLA DR4 আর HLA DQ জিনস, ঠিক আছে, এই তিনটে জিনের সাথে কিন্তু রিলেটেড কোনো ডিফেক্ট থাকলে টাইপ 1 DM হয়, কারণ এরা কিন্তু ইনসুলিন প্রোডাকশনের কাজে লাগে এই জিনিসগুলো। নেক্সট বলছে কোঅর্ডিনেন্স ইন আইডেন্টিক্যাল টুইন্সের মধ্যে বেশি দেখা যায়, অলমোস্ট 30-50%। এরপরে কি বলছে, ইমিউন ফ্যাক্টরসের জন্য হয়, যেরকম আইল্যান্ড সেলস অ্যান্টিবডি যদি তৈরি হয় বডিতে, বা GAD অ্যান্টিবডি, ইনসুলিন অ্যান্টিবডি, এই ধরনের অটো অ্যান্টিবডি, এই ধরনের যদি বডিতে অ্যান্টিবডিজ তৈরি হয় কোনো অটো ইমিউন ফ্যাক্টরের জন্য, তাহলে কি হয় না, আইল্যান্ড সেলস যেগুলো ল্যাঙ্গারহ্যান্সের, সেগুলো কিন্তু কাজ করে না, ইনসুলিন প্রোডাকশন হয় না, এবং তার জন্য কিন্তু টাইপ 1 ডায়াবেটিস হতে পারে। নেক্সট বলছে কি, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেরকম ভাইরাল ইনফেকশন, যেরকম কক্সাকি বি ইনফেকশন যদি হয়, ঠিক আছে, বা রুবেলা ইনফেকশন বা মাম্পস ইনফেকশন যদি হয় ছোটবেলাতে, তাহলে কিন্তু টাইপ 1 ডায়াবেটিস হতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখা। নেক্সট বলছে কি, আর এগুলো কখন হয়, আর্লি এক্সপোজার টু কাউ মিল্ক প্রোটিন অ্যান্ড লো ভিটামিন ডি এর ক্ষেত্রেও কিন্তু হতে পারে টাইপ 1 DM, ঠিক আছে। আদার ফ্যাক্টরস যেগুলো ট্রিগার করে বা রিস্ক বাড়িয়ে দেয়, সেগুলো কি, স্ট্রেস বা টক্সিনস, এগুলো কি করে না, অটোইমিউন ডিস্ট্রাকশনকে, এই যে জিন ঘটিত যেই কারণগুলো বা অটোইমিউন যেই কারণগুলো, সেইগুলো কিন্তু এই স্ট্রেস বা টক্সিন কিন্তু আরও অ্যাক্সিলারেট করে বা বাড়িয়ে দেয়, যার ফলে আরও তাড়াতাড়ি হয়। নেক্সট কি, টাইপ 2 DM এর এটিওলজি বা কজ। টাইপ 2 DM কেন হয়, কম্বিনেশন অফ ইনসুলিন রেজিস্ট্যান্স অ্যান্ড বিটা সেল ডিসফাংশন। টাইপ 2 DM কিন্তু ইনসুলিনের রেজিস্ট্যান্সের জন্য হতে পারে, মানে যেখানে বডির সেল ইনসুলিনের কাজকে গ্রহণ করছে না, অথবা বিটা সেলের ডিসফাংশন, মানে বিটা সেল কোনো রকম কারণে ফাংশনটা ঠিক করছে না, যার ফলে যতটা ইনসুলিন প্রডিউস করার কথা ততটা ইনসুলিন প্রডিউস হচ্ছে না। এই দুটো কারণেই কিন্তু টাইপ 2 DM হতে পারে, ঠিক আছে। হয় ইনসুলিন ঠিকঠাক প্রডিউস হচ্ছে, বডির সেল সেটা অ্যাকসেপ্ট করছে না, নাহলে হয়তো ইনসুলিন ইনাফ অ্যামাউন্ট প্রডিউস হচ্ছে না। জেনেটিক কজ প্রথমেই বলছে কি না, স্ট্রং ফ্যামিলিয়াল টেন্ডেন্সি, হেরিডিটারি টেন্ডেন্সি খুব বেশি থাকে ফ্যামিলিতে, যদি কারো টাইপ 2 DM থাকে তাহলে অফস্প্রিংয়ের বা ছেলে মেয়ের হওয়ার চান্সেস অনেক বেশি, ঠিক আছে। নেক্সট কি বলছে, পলিজেনিক ইনহেরিটেন্স, অনেক জিনের জন্য হতে পারে, কিন্তু সেই জিনগুলো কিন্তু HLA জিন নয়, HLA জিন টাইপ 1 DM করে, ঠিক আছে। Coordinates in identical twins is 70-90%, ঠিক আছে, কনকর্ডিনেন্স। তারপরে কি বলছে, নেক্সট কজ কি বলছে না, ওবেসিটি,
স্পেশালি সেন্ট্রাল বা ভিসারাল ওবিসিটি থাকলে কিন্তু এটা হয়। অ্যাডিপোজ টিস্যু সিক্রিট সাইটোকাইন্স, ঠিক আছে, অ্যান্ড অ্যাডিনোকাইন্স। এই সাইটোকাইন্স আর অ্যাডিনোকাইন্স যেগুলো অ্যাডিপোজ টিস্যু সিক্রিট করছে সেইগুলো কিন্তু তাদের কাজই হলো ইনসুলিনের রেজিস্ট্যান্ট করে দেওয়া বডিকে, বডির সেলগুলোকে ইনসুলিন রেজিস্ট্যান্স করা। তাই ওবিসিটি, স্পেশালি ভিসারাল বা সেন্ট্রাল ওবিসিটি যেটা, বা যেটাকে আমরা অ্যান্ড্রয়েড ওবিসিটি বলে জানি, অ্যাডিপোজ টিস্যু যখন সেন্ট্রাল বডি পার্টে জমা হয় তখন কিন্তু টাইপ 2 ডিম হওয়ার চান্সেস বেড়ে যায়। নেক্সট কি বলছে না, লাইফস্টাইলের মধ্যে ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ যদি হয় কেউ, সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, হাই ক্যালোরি ডায়েট নেয় অতিরিক্ত প্রয়োজনের থেকে বেশি, রিফাইন কার্বস বেশি খায়, এক্সেস ফ্যাট বেশি খায়, তাদেরও কিন্তু টাইপ 2 ডিএম হতে পারে। এজিং ফ্যাক্টর কি, ইনসুলিন সেন্সিটিভিটি ডিক্লাইন্স উইথ এজ। ইনসুলিনের সেন্সিটিভিটি বা ইনসুলিনের কাজ কিন্তু বয়সের সাথে সাথে কমতে থাকে, তাই বয়স বাড়লে ডায়াবেটিস টাইপ 2 ডিএম হওয়ার চান্স বেড়ে যায়, কারণ ইনসুলিনের ওয়ার্ক কমে যায়। আদার মেটাবলিক ফ্যাক্টরস কি না, লাইপোটক্সিনস, যেরকম এক্সেস ফ্যাট ফ্রি ফ্যাটি অ্যাসিড বডিতে যদি থাকে সেই ক্ষেত্রে, গ্লুকোটক্সিসিটি, ঠিক আছে, যেরকম হাইপারগ্লাইসেমিয়া বা ব্লাডের মধ্যে এক্সট্রা গ্লুকোজ যদি হয়ে যায়, ঠিক আছে। আর এগুলো কখন হয়, যখন কেউ এক্সেস কার্বস আর এক্সেস ফ্যাট খায়, ঠিক আছে। নেক্সট কি বলছে, জেস্টেশনাল ডায়াবেটিসের ইটিওলজি বা কজ, ঠিক আছে, প্রেগনেন্সির রিলেটেড হরমোনস, ঠিক আছে, হিউম্যান প্লাসেন্টা, ল্যাক্টোজেন, প্রোজেস্ট্রন, কর্টিসল, প্রোল্যাকটিন, এই হরমোনসগুলো যেগুলো প্রেগনেন্সির সময় মেনলি বেশি বেশি করে রিলিজ হয়, এদের কাজই হলো বডিকে ইনসুলিন রেজিস্ট্যান্ট বানিয়ে দেওয়া। তাই প্রেগনেন্সির সময় ডায়াবেটিস হওয়ার চান্সেস থাকে। রিস্ক ফ্যাক্টর কি না, যদি পেশেন্ট খুব ওবিজ হয়, প্রেগনেন্ট পেশেন্ট, ফ্যামিলি হিস্ট্রি থাকে তার ডায়াবেটিসের, তার ক্ষেত্রে চান্স বেশি থাকে। অ্যাডভান্স ম্যাটার্নাল এজ, মানে বয়স যদি অনেক বেশি হয় বাচ্চা হওয়ার সময়, পলিসিস্টিক ওভারি যদি থাকে, পিসিওএস, এইসব ক্ষেত্রে প্রেগনেন্সির সময় কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্সেস থাকে। নেক্সট দেখো, আমরা এতক্ষণ ধরে ইনসুলিন রেজিস্ট্যান্স ওয়ার্ডটা শুনে আসছিলাম। এই ইনসুলিন রেজিস্ট্যান্স ব্যাপারটা কি সেটা আমরা এরপর দেখব। দেখো কি বলছে, diminished biological response to normal concentration of insulin. ইনসুলিন রেজিস্ট্যান্স মানে কি না, নর্মাল ইনসুলিন কনসেন্ট্রেশনের রেসপন্স যদি ঠিকঠাকভাবে বডি না দিতে পারে কোনো কারণে, তখন কিন্তু বলা হয় যে আমাদের বডি ইনসুলিন রেজিস্ট্যান্ট, মানে ইনসুলিনকে রেজিস্ট করছে, আটকাচ্ছে নিজের কাজ করতে। কমন সাইট কি না, কি সাইট অ্যাফেক্টেড কি, কোন কোন সাইট অ্যাফেক্টেড হয় এই ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য। প্রথম হলো লিভার অ্যাফেক্টেড হয়, কারণ ইনক্রিজ গ্লুকোনিওজেনেসিস হয়। মাসেল অ্যাফেক্টেড হয়, ডিক্রিজ গ্লুকোজ আপটেক হয়ে যায়। আর অ্যাডিপোজ টিস্যু হয়, কারণ ইনক্রিজ লাইপোলাইসিস হয়। তো লিভারের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্সের সময় কি হচ্ছে না, কোনো কারণে ইনসুলিনগুলো মাসেলে পৌঁছাতে পারে না, গ্লুকোজগুলো মাসেলে পৌঁছাতে পারে না। তো সেই ক্ষেত্রে কিন্তু গ্লুকোজ মাসেলে স্টোর হওয়া কমে যায়, এবং কি হয় না, লিভারে এক্সেস গ্লুকোজ জমা হয়, যার জন্যে গ্লুকোনিওজেনেসিসের প্রসিডিওর বেড়ে যায়। অ্যাডিপোজ টিস্যুতেও কিন্তু লাইপোলাইসিস বা ফ্যাটের জমা হয়, কারণ এই গ্লুকোজটা পরে এখানে জমা হয়।
মেকানিজমস কি না, ডাউন রেগুলেশন অফ ইনসুলিন রিসেপ্টর, ইনসুলিন রিসেপ্টরের কাজ কমে যাওয়া, পোস্ট রিসেপ্টর সিগন্যাল ডিফেক্ট, রিসেপ্টরের কোনো রকমের সিগন্যালের যদি ডিফেক্ট হয়, ইনফ্লামেটরি সাইটোকাইন্স বা অ্যাডিপোকাইন্স যদি থাকে তাহলে ভিসারাল ফ্যাটে তারাও করে দেয় এটা, বা গ্লুকোটক্সিন বা টক্সিসিটি যদি থাকে সেই ক্ষেত্রে হয়। কিভাবে দেখো হচ্ছে, নর্মাল সেল প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বেরোচ্ছে, ইনসুলিন গেটস গ্লুকোজ ইনটু দ্য সেল, কিভাবে ইনসুলিন গিয়ে ইনসুলিন রিসেপ্টরসে বাইন্ড করছে এবং তার ফলে কি না হেল্প করছে যেই গ্লুকোজগুলো বডিতে হয়েছে সেগুলো সেলে জমা হতে। কিন্তু যদি এটার কোনো এই প্রসিডিওরটা যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু গ্লুকোজগুলো মাসেলে যাবে না, ঠিক আছে। এবং সেই প্রবলেমটা কি হতে পারে, টাইপ 1-এর ক্ষেত্রে কি হয় না, এই যে ইনসুলিন প্রোডাকশন সেটাই বন্ধ হয়ে যায়, ল্যাক অফ ইনসুলিন প্রোডাকশন ডিউ টু লস অফ বিটা সেলস অফ গ্লুকোজ অ্যান্ড দেয়ারফর গ্লুকোজ ডাজ নট গেট ইন দ্য সেল। তো ইনসুলিন যদি না থাকে তখন ইনসুলিনটা সেলে গিয়ে বাইন্ড করতে পারে না, তো বাইন্ড করার মতন ইনসুলিনই নেই, তাহলে বাইন্ড করবে কি করে? আর ইনসুলিন যদি সেলের সাথে বাইন্ড না করে তাহলে ব্লাড স্ট্রিমে যেই গ্লুকোজটা থাকছে সেটা সেল অ্যাকসেপ্ট করবে না, তাহলে ব্লাডে গ্লুকোজ বেড়ে যাবে, ঠিক আছে, গ্লুকোটক্সিসিটি হয়ে যায়, মাসেল নিতে পারে না, এবং সেই গ্লুকোজটা কোথায় গিয়ে জমা হয়, সেই গ্লুকোজটা গিয়ে জমা হয় লিভারে এবং গ্লুকোনিওজেনেসিস প্রসেসটা বেড়ে যায়। টাইপ 2 ডিএম-এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো না, টাইপ 2 ডিএম-এ কিন্তু ইনসুলিনটা প্রোডাকশন হয়, বিটা সেলস যেহেতু পুরোপুরি ড্যামেজ হয় না, তো কিন্তু কোনো কারণে সেল তখন রেজিস্ট্যান্ট হয়ে যায়, বা সেল কোনো কারণে এই রিসেপ্টরটা কিন্তু অ্যাকসেপ্ট করতে চায় না ইনসুলিনকে। তখন কি হয় না, ইনসুলিন যেহেতু বসতেই পারছে না, থাকা সত্ত্বেও বসতে পারছে না, তাই গ্লুকোজও কিন্তু গিয়ে সেলে এন্টার করতে পারছে না, এই ক্ষেত্রে রিসেপ্টরের প্রবলেম হয়। এবং একইভাবে গ্লুকোজ যেহেতু সেলের মধ্যে ঢুকতে পারছে না, ব্লাড স্ট্রিমে বেশি থাকে, লিভারে আর অ্যাডিপোজ টিস্যুতে গিয়ে জমা হয় এবং নানা রকম প্রবলেম হয়। নেক্সট কি বলছে, কি কজের জন্য, কি কারণের জন্য হতে পারে এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা। প্রথমেই বলছে ওবেসিটি হতে পারে, স্পেশালি ভিসারাল ফ্যাট যদি হয়, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, পুয়ার ডায়েট, এজিং, সার্টেন মেডিকেশন যেরকম স্টেরয়েড, অ্যান্টি সাইকোটিক ড্রাগস, ঠিক আছে, ডিপ্রেশন ড্রাগস যেগুলো হয় বা অন্য সাইকোটিক ড্রাগস, হাই সোডিয়াম ডায়েট, এক্সেস সার্কুলেটরি ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। মেনলি ফ্যাট যদি বডিতে বেশি হয় বা কোনো এজ এর ক্ষেত্রে সোডিয়াম যদি বেশি হয়, কিছু কিছু মেডিসিনস যদি বেশি ইউজ করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা হয়, তখন বডির সেলগুলো কিন্তু রিসেপ্টরগুলো ইনসুলিনটা অ্যাকসেপ্ট করতে চায় না এবং যার ফলে ব্লাডের গ্লুকোজটা রয়ে যায়, সেলের মধ্যে ঢুকতে পারে না। হেরিডিটারি কজের মধ্যে কি বলছে, জেনেটিক ডিফেক্ট থাকলে, ঠিক আছে, কোনো রকম মিউটেশন ইন ইনসুলিন রিসেপ্টরের যদি মিউটেশন হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সেই রিসেপ্টরে গিয়ে ইনসুলিনটা বাইন্ড করতে পারে না, তখন হয়। আবার গ্লুকোজ রিসেপ্টরের যদি কোনো প্রবলেম হয়, হয়তো ইনসুলিন রিসেপ্টরটা ঠিক আছে, বা যেই রিসেপ্টর দিয়ে গ্লুকোজ অ্যাকসেপ্ট হবে সেটার কোনো রকম জেনেটিক মিউটেশন হয়েছে, সেক্ষেত্রেও গ্লুকোজটা তখন ঢুকতে পারে না সেলে। সিনড্রোম সাচ অ্যাজ মায়োটিক ডিস্ট্রফি, লিপোডিস্ট্রফি, অ্যাটাক্সিয়া, ঠিক আছে, এইসব সিনড্রোমস থাকলেও কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্ট হতে পারে বডি। নেক্সট দেখো আমরা পড়ব ডায়াবেটিসের আগের স্টেজ যেটা
সেটা হলো ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স টেস্ট, বা এটাকে আমরা কিন্তু প্রি ডায়াবেটিক স্টেটও বলি। তো এটার ব্যাপারে প্রথমে আমরা পড়ব যে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স স্টেজ বা প্রি ডায়াবেটিক কন্ডিশন যেটা, সেটা কি না ক্যারেক্টারাইজড বাই higher than normal blood glucose level after a glucose intake but not high enough to be classified as diabetes। তাহলে ইম্পেয়ার গ্লুকোজ টলারেন্স বা প্রি ডায়াবেটিক কন্ডিশনটা কি, যখন কোনো গ্লুকোজ ইনটেক করলে পোস্ট ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ে নর্মালের থেকে বেশি, কিন্তু এমন রেঞ্জে পৌঁছায় না যেটাকে আমরা ডায়াবেটিস হিসেবে ধরব, মাঝামাঝি রেঞ্জে থাকে কিন্তু নর্মালের থেকে বেশি অবস্থায়, এটাকে বলছে প্রি ডায়াবেটিক বা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স স্টেজ। ঠিক আছে, ইট ইজ ডায়াগনাইজড বাই 2 hours ব্লাড গ্লুকোজ ভ্যালু অফ 140 to 199 mg per dl। ঠিক আছে, 140 থেকে 199 mg per dl এর মধ্যে যদি রেঞ্জ থাকে সেই ক্ষেত্রে কিন্তু পিপি ব্লাড গ্লুকোজ লেভেল আফটার 2 hours সেখান থেকে আমরা প্রি ডায়াবেটিক বলতে পারি। ডিউরিং অ্যান ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট উইথ নর্মাল ফাস্টিং গ্লুকোজ নর্মাল, কিন্তু পিপি বা পোস্ট প্যান্ডিয়াল গ্লুকোজ লেভেল 140 থেকে 190 যদি থাকে, হ্যাঁ, তাহলে আমরা সেটাকে প্রি ডায়াবেটিক বা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স স্টেজ বলবো। সিমটমস কি কি এই স্টেজের? ইভেন দো অ্যাসিমটোমেটিক, জেনারেলি কোনো সিমটম হয় না, তাও কিছু কিছু সিমটমস দেখা যায়, যেরকম ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, ফ্রিকুয়েন্ট ল্যাথার্জি, ব্লাড ভিশন হতে পারে, টিংলিং হতে পারে, নামনেস বা বার্নিং অফ লিম্বস। ঠিক আছে, পায়ের ঝিনঝিন হওয়া, পায়ের সেন্সেশন চলে যাওয়া, একটা জ্বালা ভাব হওয়া, ড্রাই মাউথ, মুখ শুকিয়ে যাওয়া, খিদে বেড়ে যাওয়া, ইনক্রিজ হাঙ্গার, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসকমফর্ট ইনক্লুডিং লুজ স্টুল অ্যান্ড কনস্টিপেশন হতে পারে, cold sweats, shaking, dizziness, fainting, specially related to low blood glucose episode between meal। অনেকক্ষণ ধরে না খেলে সুগার ফল করার একটা সিমটম দেখা দেয় এবং তখন কোল্ড সোয়েট হয়, ফেন্টিংও হয়ে যেতে পারে। এইগুলো হলো সব প্রি ডায়াবেটিক বা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স স্টেজ, ডায়াবেটিসের আগের স্টেজ। সিগনিফিকেন্স কি না আইজিটি বা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স ইন্ডিকেট ডিক্রিজ গ্লুকোজ রেগুলেশন, বোঝা যায় যে গ্লুকোজের রেগুলেশন কিন্তু বডিতে আস্তে আস্তে কমে যাচ্ছে, অ্যান্ড ইজ আ রিস্ক ফ্যাক্টর অফ প্রোগ্রেসিং টু টাইপ 2 ডিএম, এবং পেশেন্ট টাইপ 2 ডিএম এর দিকে প্রোগ্রেস করছে। ইট ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ আর্লি সাইন্স অফ ইনসুলিন রেজিস্ট্যান্স, এবং এটা কিন্তু তার সাথে সাথে কি বোঝায় না আর্লি সাইন্স অফ ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে বডি ইনসুলিন রেজিস্ট করতে আস্তে আস্তে শুরু করে দিয়েছে, এই আইজিটি থেকে বোঝা যায়। অ্যান্ড মেটাবলিক সিন্ড্রোমেরও কোনো প্রবলেম হচ্ছে। পিপল উইথ আইজিটি আর have an increased risk of cardiovascular complication। যেই পেশেন্টদের ইম্পেয়ার গ্লুকোজ টলারেন্স আছে বা গ্লুকোজ টলারেন্সটা ইম্পেয়ার্ড হয়ে গেছে, তাদের কিন্তু cardiovascular complications বাড়ে। লাইফস্টাইল মডিফিকেশন ক্যান অফেন রিভার্স অ্যান্ড ডিলে প্রোগ্রেশন অফ ডায়াবেটিস। এটা সবসময় মনে রাখতে হবে, আমরা যদি এই প্রি ডায়াবেটিক স্টেজে লাইফস্টাইলের মডিফিকেশন করি তাহলে কিন্তু আমরা কন্ডিশনকে রিভার্সও করে দিতে পারি, আবার অনেক সময় রিভার্স না করা গেলেও ডায়াবেটিস হওয়াকে আমরা একটু প্রোগ্রেসটাকে একটু প্রলংড করতে পারি, ডিলে করতে পারি, যে একটু দেরিতে ডায়াবেটিস হবে। নেক্সট দেখো, আমরা এখানে
টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিসের একটা কম্প্যারিজন দেখব। অনসেট কি বলছে, টাইপ 1 আমরা দেখলাম জেনারেলি চাইল্ডহুড বা অ্যাডোলেসেন্সে হয়, টাইপ 2 অ্যাডাল্টহুডে হয়। কিন্তু এখন কিছু কিছু বাচ্চা ইয়াং স্টেজেও হচ্ছে। ইনসুলিন প্রোডাকশন টাইপ 1-এ অলমোস্ট নান, ঠিক আছে। টাইপ 2-তে প্রেজেন্ট বাট নট ইনাফ অর নট ইউজড এফিশিয়েন্টলি হয়, কিন্তু টাইপ 2 ক্ষেত্রে ইনসুলিন প্রেজেন্ট থাকে কিন্তু সেটা যতটা প্রয়োজন ততটা থাকে না, কিংবা যতটা প্রয়োজন ততটা থাকলেও হয়তো সেলস সেটাকে ইউজ করতে পারে না কোনো কারণের জন্য। কজ কি না, টাইপ 1 অটো ইমিউন ডিস্ট্রাকশনের জন্য হয়, আর টাইপ 2 সাধারণত বডি ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেলে হয়। বডি হ্যাবিটাস কি না, এই ক্ষেত্রে কিন্তু টাইপ 1 ডায়াবেটিসে কিন্তু বডি লিন থাকে, ঠিক আছে, রোগা পাতলাই থাকে। টাইপ 2 ডায়াবেটিসে কিন্তু বডি ওভারওয়েট বা ওবিস হয়ে যেতে পারে। ট্রিটমেন্ট কি বলছে না, টাইপ 1-এর ইনসুলিন ট্রিটমেন্ট খুবই প্রয়োজনীয়, ঠিক আছে। টাইপ 2-তে লাইফস্টাইল চেঞ্জেসে কাজ হতে পারে, ওরাল ড্রাগসেও কাজ হতে পারে। ইনসুলিন লাগে না, খুব কম ক্ষেত্রেই ইনসুলিনের দরকার হয়, খুব সিভিয়ার যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে তাদের। প্রিভেলেন্স বলছে কি প্রায় মাত্র 5-10% টাইপ 1 ডায়াবেটিস হয়, আর বাকি 90-95% কিন্তু টাইপ 2 ডায়াবেটিস। ফ্যামিলি হিস্ট্রি টাইপ 1 ডায়াবেটিসে ম্যাটার করে না, কিন্তু টাইপ 2 ডায়াবেটিসে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের কিন্তু চান্সেস বেড়ে যায়। প্রোগ্রেস বলছে কি না, ইউজুয়ালি র্যাপিড, সিমটমসগুলো খুব তাড়াতাড়ি দেখা দেয়, আর টাইপ 2-তে কিন্তু সিমটমসগুলো ধীরে ধীরে দেখা দেয়। নেক্সট কি বলছে, সিমটমসের মধ্যে দেখো বলছে প্রথমেই দেখো টাইপ 1 ডায়াবেটিস কিন্তু ইনসুলিন ডিপেন্ডেন্ট আমরা দেখলাম, টাইপ 2 ডায়াবেটিস কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্ট, ইনসুলিন ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে। সিমটমসের মধ্যে টাইপ 1-এ কি বলছে, পলিইউরিয়া, অনেকবার ইউরিন হওয়া, ওয়েট লস, পলিডিপসিয়া, বারবার তেষ্টা পাওয়া, পলিফেজিয়া, কিটোঅ্যাসিডোসিস, স্লো হিলিং, ব্লারিং ভিশন, উন্ড, ফ্যাটিগ, ঠিক আছে। এগুলো হলো টাইপ 1 ডায়াবেটিসের সিমটমস। টাইপ 2 ডায়াবেটিসের সিমটমস কি, পলিউরিয়া, ব্লাড ভিশন, পলিডিপসিয়া, ফ্যাটিগ, পেরিফেরাল নিউরোপ্যাথি, আর স্লো উন্ড হিলিং, ঠিক আছে। নেক্সট কি বলছে, ম্যানেজমেন্ট টাইপ 1-এর ক্ষেত্রে ইনসুলিনটা প্রথম ম্যানেজমেন্ট, তারপর ডায়েট, এক্সারসাইজ আর ব্লাড সুগার মনিটরিং রেগুলার করা, ঠিক আছে। ইনফ্যাক্ট 24 আওয়ার্স মনিটরিং করতে হয়। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে প্রথম ম্যানেজমেন্ট হলো ডায়েট, নেক্সট এক্সারসাইজ, তারপরে ওরাল ড্রাগস, যদি তাও ডায়েট আর এক্সারসাইজেও যদি না ঠিক হয় তখন মেডিসিনস। নেক্সট হচ্ছে লাস্ট স্টেজ হচ্ছে ইনসুলিন। টাইপ 1-এর কিন্তু ফার্স্ট স্টেজে ইনসুলিন দিতে হয়, টাইপ 2-এর কিন্তু লাস্ট স্টেজ হলো ইনসুলিন, যখন অন্য কোনো ম্যানেজমেন্ট কাজ করছে না। আর ব্লাড সুগার কিন্তু এখানেও চেক করতে হয়, কিন্তু টাইপ 1-এর মতন 24 আওয়ার্স মনিটরিং দরকার হয় না। তো তারপরে দেখো কি বলছে, এবারে আমরা প্রি ডায়াবেটিকের সিমটমস পড়লাম, আমরা এরপর পড়বো ডায়াবেটিস হলে কি কি সিমটমস হয়। প্রথমেই বলছে যে ফার্স্টেই বলছে ক্লাসিক্যাল সিমটমস অর 3 Ps, ঠিক আছে। এগুলো কি, পলিইউরিয়া মানে এক্সেসিভ ইউরিনেশন হয়, বারবার ইউরিন পাস হওয়া, এটা কেন হয়, ডিউ টু অসমোসিস ডাইউরেসিস ফ্রম গ্লাইকোসুরিয়া, ঠিক আছে। গ্লাইকোসুরিয়ার জন্য বারবার অসমোটিক ডাইউরেসিস হওয়ার জন্য বারবার ইউরিন পাস হওয়ার টেন্ডেন্সি থাকে। নেক্সট বলছে পলিডিপসিয়া, এক্সেসিভ থার্স্ট, বারবার তেষ্টা পাওয়া, ঠিক আছে, ডিউ টু ডিহাইড্রেশন ফ্রম এক্সেস ফ্লুইড লস, যেহেতু পলিইউরিয়াতে বারবার ফ্লুইড লস হচ্ছে সেই জন্য কিন্তু এক্সেসিভ মানে তেষ্টা কিন্তু পায়। নেক্সট বলছে
polyphagia. What is polyphagia? Excessive hunger. Cells starve of glucose due to lack of insulin action. যেহেতু ইনসুলিনের কোনো রেজিস্ট্যান্স হয় বলে সেলের মধ্যে ইনসুলিন থাকা সত্ত্বেও গ্লুকোজ ইনটেক হয় না, তাই সেল কি করে, ভাবে কোনো কারণে হয়তো বডিতে গ্লুকোজ নেই এবং সেই জন্য ব্রেনকে সিগন্যাল পাঠায় হাঙ্গারের, যাতে বডি আমাদের হাঙ্গার যেই ফিলিংটা সেটা অ্যাক্টিভেট করে এবং আমরা আরও খাবার খাই এবং গ্লুকোজ বডিতে ইনটেক করি। এটা একটা মিসকমিউনিকেশন হয় বডিতে সেলের আর ব্রেনের, কারণ সেল বুঝতে পারে না যে বডিতে গ্লুকোজ আছে, ঠিক আছে, কারণ সেলের ভেতরে গ্লুকোজটা পৌঁছায় না, ব্লাড স্ট্রিমেই রয়ে যায়, যার ফলে কি সেল বারবার ব্রেনকে সিগন্যাল পাঠায় যাতে ব্রেন হাঙ্গার জেনারেট করে এবং বডি গ্লুকোজ ইনটেক করতে পারে। আদার কমন সিমটমস কি বলছে, ওয়েট লস হয়। ওয়েট লসটা কিন্তু টাইপ 1 ডিএমএ বেশি হয় ডিউ টু ফ্যাট অ্যান্ড প্রোটিন ব্রেকডাউন, ঠিক আছে। ফ্যাটিগ হতে পারে, উইকনেস, ইজি টায়ার্ডনেস, সেল ল্যাক এনার্জি সাপ্লাই, যেহেতু গ্লুকোজ সেলে ঢুকতে পারে না, সেল এনার্জি সাপ্লাই ল্যাক করে, যার জন্যে ফ্যাটিক, উইকনেস, টায়ার্ডনেস এগুলো হয়। ব্লাড ভিশন হতে পারে, কারণ অসমোটিক সোয়েলিং অফ লেন্সেস হয়ে যায়, চোখের লেন্সে কিন্তু জল জমে ব্লাড ভিশন হতে পারে। রিকারিং ইনফেকশন, বারবার ইনফেকশন হতে পারে, যেরকম স্কিন বয়েলস, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ক্যান্ডিডাইটিস বা ইস্ট ইনফেকশন যেগুলো। ডিলেড উন্ড হিলিং দেরিতে হবে এবং তার সাথে সাথে কি বলছে, নামনেস অর টিংলিং অফ লিম্বস, ঠিক আছে, এক্সট্রিমিটিস, এটা কিন্তু দেখা দিতে পারে যে হাত পায়ের নামনেস বা একটা ঝিনঝিনানি ভাব। তারপরে কি বলছে, অ্যাকিউট কমপ্লিকেশন, যেটা কিন্তু সিমটম হিসেবে ধরা যেতে পারে, কিছু কিছু কমপ্লিকেশনস হয় যেটাকে আমরা কিন্তু ডায়াবেটিসের সিমটম হিসেবে গণ্য করতে পারি। প্রথমটা কি না, অ্যাকিউট কমপ্লিকেশনসের মধ্যে পড়ছে কি, প্রথমটা না ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস যদি হয় বডিতে, মোর কমন ইন টাইপ 1 ডিএম, এই ক্ষেত্রে নসিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেন। কী করে বুঝবো যে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হয়েছে, আমাদের ব্রেথটা ফ্রুটি হয়, যে নিঃশ্বাস দিয়ে একটা ফ্রুটি ফলের মতন স্মেল বেরোয়, ঠিক আছে, ডিউ টু কিটোন বডি প্রোডাকশন। র্যাপিড ব্রিদিং হয়, ঠিক আছে, খুব ফাস্ট ব্রিদিং হলো কিন্তু পেশেন্ট করে, এগুলো কিন্তু ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসে হয় এবং এটা কিন্তু টাইপ 1 ডিএম এর একটা লক্ষণ। নেক্সট কি বলছে, হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিয়া স্টেজ, ঠিক আছে, যখন অসমোলার প্রেশার বেড়ে যায়, হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিক, ব্লাডে সুগার বেড়ে যায়, এইরকম স্টেজ, ঠিক আছে। টাইপ 2 ডিএমএ হয় সিভিয়ার ডিহাইড্রেশনের সময়, এইটার জন্য হতে পারে কনফিউশন হতে পারে, ইনফ্যাক্ট কোমাও হয়ে যেতে পারে পেশেন্টের। হাইপোগ্লাইসেমিয়া কখন হয়, ইফ ইনসুলিন অর ড্রাগস, ঠিক আছে, ইফ অন ইনসুলিন অর ড্রাগস, ঠিক আছে, ওষুধ খায় যদি পেশেন্ট হয়তো ডায়াবেটিসের, সেই ক্ষেত্রে হয়তো ডোজেজ বেশি হয়ে গেলে বডিতে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, মানে ব্লাড সুগার লেভেল কমে যাওয়া এক্সেসিভ, সেটা হতে পারে। সেই ক্ষেত্রে সোয়েটিং হয়, ট্রেমার্স হয়, প্যালপিটেশন হয়, কনফিউশন, সিজার, এগুলো হতে পারে। নেক্সট কি বলছে, ক্রনিক কমপ্লিকেশনস, ঠিক আছে, যেগুলো অ্যাপিয়ার লেটার, অনেক দীর্ঘমেয়াদীকালে এই অনেক দিন ধরে লং টার্ম ডায়াবেটিস থাকলে যেই কমপ্লিকেশনসগুলোর জন্যে আমরা কমপ্লিকেশনস বা সিমটমগুলো দেখতে পাই। প্রথমেই বলছে কি না, মাইক্রোভ্যাসকুলার কিছু কিছু সিমটমস দেখতে পাই, যেরকম রেটিনোপ্যাথি বা ভিশন লস, নেপ্রোপ্যাথি,
যে বা প্রোটিনিউরিয়া হওয়ার নেপ্রোপ্যাথিতে প্রোটিনিউরিয়া হয় বা নিউরোপ্যাথি হয়, যেরকম বার্নিং অফ ফিট বা নামনেস হয়ে যায়, ঠিক আছে, এক্সট্রিমিটিসে নিউরোপ্যাথি হয়। তাছাড়া কি বলছে, ম্যাক্রোভাস্কুলারের ক্ষেত্রে কোরোনারি আর্টারি ডিজিজ হতে পারে এবং তার ফলে অ্যাঞ্জিনা বা এমআই হতে পারে, যেটাকে হার্ট অ্যাটাক বলি, স্ট্রোক হতে পারে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বা লেগ ক্র্যাম্পস বা গ্যাংরিন যেটা হয়, পায়ে ঘা হয়ে সেই ঘাটা না শুকানো, সেই গ্যাংরিনের ক্ষেত্রেও কিন্তু এইগুলোও কিন্তু লং টার্ম কেউ ডায়াবেটিসে ভুগলে তার মধ্যে সিমটমস দেখা দেয়। নেক্সট কি বলছে না, ডায়াগনোসিস কি, অ্যাকর্ডিং টু হু অ্যান্ড আমেরিকান ডায়েটারি অ্যাসোসিয়েশনের ক্রাইটেরিয়া অনুযায়ী কিভাবে আমরা ডায়াগনোসিস করতে পারছি। প্রথমটাই হচ্ছে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ, ডায়াবেটিসের ক্ষেত্রে গ্রেটার দ্যান 126 mg/dl, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স আর প্রি ডায়াবেটিকের ক্ষেত্রে সেটা 100 থেকে 125 mg/dl হবে। নেক্সট টেস্ট যেটা, সেটা হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট অর ওজিটিটি 2 hours ভ্যালু আফটার 75 গ্রাম গ্লুকোজ, 75 গ্রাম গ্লুকোজ নেওয়ার 2 ঘন্টা পর এই টেস্টটা করতে হয়। ডায়াবেটিসে গ্রেটার দ্যান 200 mg/dl, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স বা প্রি ডায়াবেটিকের ক্ষেত্রে এটা হয় 140 থেকে 199 mg/dl। থার্ড টাইপ অফ টেস্ট যেটা ডায়াগনোসিস, সেটা হলো HbA1c আর গ্লাইকেটেড হেমোগ্লোবিন, যেটা সেই টেস্টটা ডায়াবেটিসের ক্ষেত্রে এটা গ্রেটার দ্যান 6.5, প্রি ডায়াবেটিকে 5.7 থেকে 6.4, আর নর্মালের কিন্তু ভ্যালু হচ্ছে লেস দ্যান 5.7। এই তিনটে ভ্যালু কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের HbA1cর মনে রাখার, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কি বলছে না, রিফ্লেক্ট অ্যাভারেজ গ্লুকোজ ওভার 2 to 3 months, ঠিক আছে, 2 থেকে 3 মাসের ভ্যালুড গ্লুকোজের যেই রেঞ্জ, তার সাথে সেটা কিন্তু এটা ডিটেক্ট করতে পারে এই টেস্ট, ঠিক আছে, শুধু পার্টিকুলার সেই দিনের নয়, 2 থেকে 3 মাসের রেঞ্জে আমাদের বডির যেই গ্লুকোজের লেভেল বা ডায়াবেটিক প্রি ডায়াবেটিক না নর্মাল, সেই রেঞ্জটা বলতে পারে HbA1c। নেক্সট ফোর্থ টেস্ট হলো র্যান্ডম প্লাজমা গ্লুকোজ টেস্ট, greater than 120 mg/dl is in presence of classical symptoms, তার সাথে সাথে যদি সিমটমস থাকে যেরকম পলিউরিয়া, পলিডিপসিয়া, ওয়েট লস, এইগুলো। নেক্সট হচ্ছে ইউরিন এক্সামিনেশন, যেরকম গ্লুকোজের ইউরিন এক্সামিনেশন, গ্লাইকোসুরিয়া থাকলে, কিটোনসের এক্সামিনেশন, ঠিক আছে, স্পেশালি টাইপ 1 DM থাকলে বা DKA বা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস যদি থাকে পেশেন্টের, সেখানে ইউরিনের গ্লুকোজ আমরা চেক ইউরিনের কিটোন বডিজ আমরা চেক করব দেখার জন্যে। প্রোটিন চেক করব ইউরিন এক্সামিনেশনে যদি মাইক্রো অ্যালবুমিনিউরিয়া থাকে বা আর্লি স্টেজ অফ নেপ্রোপ্যাথি এটা বোঝায়। তাহলে ইউরিন এক্সামিনেশনে গ্লুকোজ চেক করব আমরা যখন গ্লুকোসিউরিয়া থাকে, কিটোন বডিজ আমরা চেক করব যখন টাইপ 1 DM থাকবে বা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস থাকে পেশেন্টের, আর প্রোটিন চেক করব যখন মাইক্রো অ্যালবুমিনিউরিয়া থাকে, কারণ এটাতে আমরা নেপ্রোপ্যাথির হওয়ার চান্স আছে এটা বা আর্লি স্টেজ বুঝতে পারি। নেক্সট বলছে কি, সি পেপটাইড বলে একটা টেস্ট হয়, যেটা কিন্তু আমরা কি বুঝতে পারি না, ইনসুলিনের ডেফিসিয়েন্সির জন্য টাইপ 1-এ কিন্তু এই সি পেপটাইডটা লো থাকে, আর হাই বা নর্মাল থাকে টাইপ 2 DM-এ ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য। তো এইটা করলে আমরা বুঝতে পারি ডায়াবেটিসটা টাইপ 1 ডায়াবেটিস না টাইপ 2 ডায়াবেটিস, ঠিক আছে। না, নেক্সট অটো অ্যান্টিবডি টেস্ট থাকে কিছু কিছু, যেগুলো কিন্তু আমাদের অটো ইমিউন টাইপ 1 DM কেন হচ্ছে বা আদৌ টাইপ 1 DM কোন কারণে হয়েছে সেটাকে ডিটেক্ট করে। এটা কিন্তু গ্লুকোজ মনিটরিং টেস্ট নয়, এটা কজ ডিটেকশনের টেস্ট, ঠিক আছে।
তার সাথে লিপিড প্রোফাইল, ঠিক আছে, কিডনি ফাংশন টেস্ট, এগুলোও কিন্তু ডায়াবেটিসে করতে হয়, কারণ ডায়াবেটিসে লিভার এবং লিপিড প্রোফাইল হাই হয়ে যায়, কিডনি অ্যাফেক্টেড হয়, ঠিক আছে, এবং নানা রকম কমপ্লিকেশনস আসে। তো ডায়াগনোসিস আমরা পড়লাম, এরপর আমরা দেখব না ট্রিটমেন্ট কি বলছে। টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, টাইপ 1 ডায়াবেটিস মেলিটাসের কি ট্রিটমেন্ট না লাইফ লং ইনসুলিন থেরাপি নিতে হয়, বেসিক বোলাস অর পাম্প থেরাপি যেটাকে বলে, সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ করতে হবে, SMBG যেটা শর্ট ফর্ম, ঠিক আছে, তার সাথে সাথে এডুকেশন অন হাইপোগ্লাইসেমিক প্রিভেনশন, কি করে হাইপোগ্লাইসেমিয়া প্রিভেন্ট করবে বা লো ব্লাড সুগার হট করে নেমে গেলে কি করে প্রিভেন্ট করবে, সেটারও কিন্তু এডুকেটেড, সেই ব্যাপারে কিন্তু নলেজ থাকতে হয়। টাইপ 2 ডিএমএ ট্রিটমেন্টে কি হয় না লাইফস্টাইল মডিফিকেশন অবশ্যই দরকার, ওয়েট রিডাকশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টস, ঠিক আছে, ওরাল মেডিসিনস, যেরকম ফার্স্টেই কিন্তু মেটফর্মিন মেনলি কিন্তু এটা ফার্স্ট লাইন মেডিসিন, তার সাথে সাথে সালফোনাইলিউরিয়াস, DPP4 ইনহিবিটার্স এক্সেট্রা এক্সেট্রা, আরও ড্রাগস দেয়। মেনলি আমাদের যে ড্রাগটার নাম কিন্তু মনে রাখতে হবে, সেটা হলো মেটফর্মিন, এটাই কিন্তু ফার্স্ট লাইন অফ অ্যাকশন ড্রাগ। তার সাথে তারপরে কি বলছে না লাস্ট হচ্ছে ইনসুলিন থেরাপি, কোথায় না অ্যাডভান্স কেসে, যদি খুব অ্যাডভান্সড কেস হয় তখন। ট্রিটমেন্ট ইন জেস্টেশনাল ডায়াবেটিস হলো নিউট্রিশনাল থেরাপি নিতে হবে, তার সাথে সাথে ইনসুলিন ইফ আনকন্ট্রোলড ডায়াবেটিস হয়। ডায়েটারি ম্যানেজমেন্ট, ঠিক আছে, প্রথমেই দেখো কি বলছে না অবজেক্টিভ কি কি, মেনটেন নিয়ার নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল রাখতে হবে, অ্যাচিভ অর মেনটেন আইডেল বডি ওয়েট রাখতে হবে, প্রিভেন্ট অ্যাকিউট কমপ্লিকেশন যেরকম হাইপো বা হাইপারগ্লাইসেমিয়া প্রিভেন্ট করতে হবে, রিডিউস রিস্ক অফ লং টার্ম মাইক্রোভ্যাসকুলার আর ম্যাক্রোভ্যাসকুলার কমপ্লিকেশনস, যেগুলো আমরা পড়লাম লং টার্মের, সেইগুলো যাতে রিডিউস করা যায়, ঠিক আছে। তার সাথে সাথে ইনশিওর অ্যাডিকুয়েট নিউট্রিশন ফর গ্রোথ ডেভেলপমেন্ট অ্যান্ড ডেলি অ্যাক্টিভিটি, এইগুলো হলো আমাদের ডায়েটারি ম্যানেজমেন্টের অবজেক্টিভ। তারপর দেখো নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস কি, প্রথমেই বলছে এনার্জি রিকোয়ারমেন্ট বেসড অন আইডিয়াল বডি ওয়েট অ্যান্ড অ্যাক্টিভিটি লেভেল, আইডিয়াল বডি ওয়েট অনুযায়ী কতটা এনার্জি লাগবে সেটাকে নির্ধারণ করে আমাদের এনার্জি রিকোয়ারমেন্ট ডিটেক্ট করতে হবে, এবং অ্যাক্টিভিটি লেভেল আমরা জানি, আমরা আইডিয়াল বডি ওয়েট কী করে মেজার করব, ব্র্যাকা ইন্ডেক্স দিয়ে করা যায়, এবং সেটার ফর্মুলা তোমরা ওবিসিটি চ্যাপ্টারটার মধ্যে কিন্তু পেয়ে যাবে, চেক আউট করে নিতে পারো। ওভারওয়েট ওবিস পেশেন্টদের মোস্টলি টাইপ 2 ডিএমের ক্ষেত্রে ক্যালোরি রেস্ট্রিকশন করতে হয়, 500 to 1000 কিলো ক্যালোরি ডেফিসিটে থাকতে হয় ওয়েট লসের জন্য, ঠিক আছে। আর আন্ডারওয়েট লিন টাইপ 1 ডিএমের ক্ষেত্রে কি হয় না পেশেন্টের কিন্তু ক্যালোরি কিন্তু অ্যাডিকুয়েট দিতে হয় যাতে ক্যাটাবলিজম হয় বডিতে। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কি বলছে 50 to 60% অফ টোটাল এনার্জি কিন্তু কার্বোহাইড্রেট দিতে পারে, প্রেফারেবলি কমপ্লেক্স কার্ব, যা এরকম হোল গ্রেন লিগিউমস ভেজিটেবলস, যাতে ব্লাড গ্লুকোজ হঠাৎ করে না বেড়ে যায়। লিমিট সিম্পল সুগার, যেরকম সুইটস, রিফাইন কার্বস, সুগারি ড্রিঙ্কস। গ্লাইসেমিক ইন্ডেক্স, চুজ লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, ব্রাউন রাইস, ওটস, পালস, ঠিক আছে। এই লো গ্লাইসেমিক তারপরে ইন্ডেক্স ফুড আমাদেরকে নিতে হবে। গ্লাইসেমিক ইন্ডেক্সের ব্যাপারে কিন্তু আমার একটা ক্লাস আছে, তোমরা সেটা দেখতে পারো। গ্লাইসেমিক লোডের ব্যাপারে বলছে কি না ব্যালেন্স টু অ্যাভয়েড স্পাইক, ঠিক আছে, গ্লাইসেমিক লোডটা আমাদেরকে ব্যালেন্স করতে হবে যাতে গ্লুকোজ স্পাইক না হয়। ডিস্ট্রিবিউট কার্ব ইভেনলি অ্যাক্রস এভরি মিল অ্যান্ড স্ন্যাক, কোনো খাবারেই কিন্তু
এক্সেসিভ কার্ব ইনটেক করলে হবে না, প্রত্যেকটা মিলে ইকুয়ালি এবং ব্যালেন্স করে কার্বটাকে ডিস্ট্রিবিউট করতে হবে যাতে হঠাৎ করে গ্লুকোজ স্পাইক না হয়। নেক্সট বলছে প্রোটিন, বলছে 15-20% অফ টোটাল এনার্জি, প্রায় 0.8 to 1 গ্রাম পার কেজি বডি ওয়েট অনুযায়ী প্রোটিন দেওয়া যেতে পারে। মেনটেন নাইট্রোজেন ব্যালেন্স, প্রিভেন্ট মাসেল লস, তার জন্যে হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন দিতে হবে, যেরকম মিল্ক, লিন মিট, এগ, ফিশ, পালস, সিরিয়ালস, এগুলো যাতে বডি ইউটিলাইজ করতে পারে প্রোটিন। ইন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যদি হয় তখন প্রোটিনের রেস্ট্রিকশন করতে হবে 0.6 to 0.8 গ্রাম পার কেজি পার ডে। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যদি না হয় তখন কিন্তু আমাদের রেস্ট্রিকশন দরকার হয় না। নেক্সট বলছে ফ্যাটের ক্ষেত্রে 20-30% অফ টোটাল এনার্জি দেওয়া যেতে পারে। এমফাসাইজ অন আনস্যাচুরেটেড ফ্যাট, যেরকম মুফা, পুফা, ফ্রম নাটস, সিডস, ফিশ, ভেজিটেবল অয়েল, গুড ফ্যাটস যেগুলো মুফা অ্যান্ড পুফা, সেগুলোকে আমরা কিন্তু বেশি কনসেন্ট্রেট করব। লিমিট স্যাচুরেটেড ফ্যাট নট মোর দ্যান 7-10%। ঠিক আছে। অ্যাভয়েড ট্রান্স ফ্যাট অ্যাভয়েড করতে হবে, যেরকম হাইড্রোজেনেটেড অয়েলস, বনস্পতি, প্রসেসড ফুডস। ইনক্লুড ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডস অবভিয়াসলি, কারণ অ্যান্টি ইনফ্ল্যামেটরি, এবং পাওয়া যায় ফিশ, ফ্লেক্স সিডস, ওয়ালনাটসে, কারণ এটা কার্ডিওভ্যাসকুলার ডিজিজ থেকে প্রিভেন্ট করতে হেল্প করবে, শুধুমাত্র ডায়াবেটিস প্রিভেন্ট করবে তা নয়, ইনফ্লামেশন বডিতে প্রিভেন্ট করে, যার জন্যে ডায়াবেটিস ছাড়াও আরও অনেক রোগ কিন্তু হতে বাধা দেয়। ফাইবারের বলছে 25-40 গ্রাম ফাইবার, সলিউবল অ্যান্ড ইনসলিউবল বোথ খেতে হবে, কারণ ফাইবার কিন্তু ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করতে সাহায্য করে। সোর্স কি বলছে, হোল গ্রেনস, ফ্রুটস, ভেজিটেবলস, লেগুমস। বেনিফিট কি না, ডিলে গ্লুকোজ অ্যাবজর্পশন, বডিতে গ্লুকোজটা অ্যাবজর্ব করতে যেই প্রসেসটা সেটা ডিলে করায়, যার জন্য হঠাৎ করে গ্লুকোজ স্পাইক হয় না, হঠাৎ করে হাইপারগ্লাইসেমিক হয়ে যায় না পেশেন্ট। ইমপ্রুভ স্যাটাইটি, পেটটা ভরা রাখে, যার ফলে হাঙ্গার যেটা বারবার হলেও কিন্তু আমাদের কার্বোহাইড্রেট ইনটেকটা কম করা যেতে পারে ফাইবার ইনটেক এক্সটা বাড়িয়ে। লোয়ার কোলেস্ট্রল, তার সাথে সাথে কি হয় না, সলিউবল ফাইবার কিন্তু কোলেস্ট্রলে লোয়ার করতে হেল্প করে। আমরা এটা কিন্তু সবাই জানি, ফাইবার কিন্তু কোলেস্ট্রল লোয়ারিং এফেক্ট রাখে। নেক্সট বলছে মাইক্রোনিউট্রিয়েন্টস, এনশিওর অ্যাডিকুয়েট ইনটেক অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস, ক্রোমিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক সাপোর্টস গ্লুকোজ মেটাবলিজম। ঠিক আছে, ক্রোমিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক এইগুলো সাপ্লিমেন্টেশন নিতে হবে, এগুলো কিন্তু গ্লুকোজ মেটাবলিজমে হেল্প করে। অ্যান্টিঅক্সিডেন্টস লাইক ভিটামিন সি, ই, ক্যারোটিনয়েডস রিডিউসেস অক্সিডেটিভ স্ট্রেস, এইগুলোও কিন্তু নিতে হবে যাতে বডিতে অক্সিডেটিভ স্ট্রেস না হয় ডিউ টু ইনসুলিন রেজিস্ট্যান্ট, কারণ অক্সিডেটিভ স্ট্রেসের জন্য ডায়াবেটিসের সাথে সাথে আরও অনেক ডিজিজ কিন্তু আমাদের বডিতে হতে পারে। মিল প্ল্যানিং অ্যান্ড প্যাটার্ন, মিল প্ল্যানিং অ্যান্ড প্যাটার্ন কেমন হবে, কিভাবে মিল প্ল্যান করতে হবে না, স্মল frequent meals, 3 main meals mainly আর 2 to 3 snacks, এইভাবে মিল প্ল্যান করতে হবে। অ্যাভয়েড লং গ্যাপস টু প্রিভেন্ট হাইপোগ্লাইসেমিয়া, অনেকক্ষণ গ্যাপ দেওয়া যাবে না, তাহলে পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া পেশেন্টের হতে পারে। টাইমিং অফ মিল শুড বি অ্যাডজাস্টেড উইথ ইনসুলিন থেরাপি আর ওরাল ড্রাগস, ওরাল মেডিসিন বা ইনসুলিন যেটাই পেশেন্ট ইনটেক করছে তার সাথে অ্যাডজাস্ট করে মিলের টাইম করতে হবে। বেড টাইম স্ন্যাক্স ইউজফুল ফর পেশেন্ট অন লং অ্যাক্টিং ইনসুলিন টু প্রিভেন্ট নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়া, যেসব পেশেন্ট ইনসুলিন লং অ্যাক্টিং ইনসুলিনের উপর ডিপেন্ড করছে, অনেক দিন ধরে ইনসুলিন থেরাপি নিচ্ছে, তাদের কিন্তু বেড টাইম স্ন্যাক্স কিন্তু ব্যবস্থা করে রাখা দরকার, কারণ নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়া আটকানোর জন্য। হোয়াট ইজ নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়া, ঘুমের ঘোরে ব্লাড গ্লুকোজ কিন্তু অনেক সময় ইনসুলিন পেশেন্ট, স্পেশালি টাইপ 1 DM পেশেন্টদের কিন্তু কমে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাদের বেড টাইম স্ন্যাকিং
করতে হয়। নেক্সট কি বলছে, স্পেসিফিক কনসিডারেশন, ডায়েটের ক্ষেত্রে কিছু কিছু স্পেসিফিক কনসিডারেশনও করে রাখতে হয়, সেটা হলো সোডিয়াম 2 থেকে 3 গ্রামের বেশি দেওয়া যায় না, কারণ হাইপারটেনসিভ আর রিনাল পেশেন্টদের কিন্তু আরও প্রবলেম বেড়ে যায়। সুইটনার্স কিছু কিছু আমরা ইউজ করতে পারি, নন নিউট্রিটিভ সুইটনার্স যেরকম স্টিভিয়া, সুক্রালোজ, অ্যাসপারটেম, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি সুগারের জায়গায়। অ্যাভয়েড এক্সেস ইউজ অফ সুগার, অ্যালকোহল, যেরকম সরবিট্রল বা ম্যানিটল, এইগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করা যেতে পারে, কারণ এই সুইটনারগুলো কিন্তু হেলদি নয়। ঠিক আছে, নন নিউট্রিটিভ সুইটনার ইজ গুড ফর বডি বাট অ্যাভয়েড সুগার, অ্যালকোহল, যেরকম সরবিটল বা ম্যানিটল, কারণ এরা কী করে, এরা ডায়রিয়া কজ করে। এক্সারসাইজ, তার সাথে কি এক্সারসাইজ প্লাস ডায়েট সাইনার্জি 30 to 45 minutes of moderate activity daily enhances insulin sensitivity। রোজ 30 থেকে 35 মিনিট যদি আমরা এক্সারসাইজ করি তখন কিন্তু ইনসুলিন সেন্সিটিভিটি বডিতে বেড়ে যায়, রেজিস্ট্যান্স কমে যায়। ঠিক আছে, এখানে দেখো তোমরা একটা গ্রাফ আছে সুইটনার্সের এবং তার কতটা ভ্যালু আছে, বডির কতটা এডিএম দেয়, সেটা কিন্তু তোমরা চেক আউট করতে পারো। নেক্সট বলছে থেরাপিউটিক ডায়েট অ্যাপ্রোচ। কিছু কিছু থেরাপিউটিক অ্যাপ্রোচও আছে, স্পেশাল থেরাপিউটিক অ্যাপ্রোচ রাদার, সেইগুলো কি এক্সচেঞ্জ লিস্ট সিস্টেম আমরা ইউজ করতে পারি। এটা কি না, ফুড গ্রুপড বাই কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট, ফুডগুলোকে ম্যাক্রোনিউট্রিয়েন্টসে গ্রুপিং করা হয় এবং সেই পার্টিকুলার প্রত্যেকটা গ্রুপের মধ্যে ইন্টারচেঞ্জ করে খাবার খাওয়া যেতে পারে, যেরকম, এবং তার জন্য কি হয় না, অ্যালাউডস ফ্লেক্সিবিলিটি ইন মিল প্ল্যানিং বাই এনাবেলিং সোয়াপিং ফুড উইদিন দ্য সেম গ্রুপ অ্যান্ড মেনটেনিং কনসিস্টেন্ট নিউট্রিয়েন্ট ইনটেক ফর ব্লাড গ্লুকোজ কন্ট্রোল। আমরা কার্ব, প্রোটিন আর ফ্যাটকে নিজেদের মধ্যে গ্রুপিং করে এই সিস্টেমটা করি, এবং তাতে কি হয় না, ফ্লেক্সিবিলিটি আনা যায় খাবারে, একই গ্রুপের খাবারকে আমরা সোয়াপ করে বা চেঞ্জ করে অল্টারনেটভাবে খেতে পারি, এবং এইটাতে কোনো রকম ব্লাড গ্লুকোজ লেভেলের চেঞ্জ হয় না, কারণ একটা ফুড অন্যটা ফুডের এক্সচেঞ্জ ভ্যালু বা পরিপূরক হিসাবে কাজ করে, যার জন্যে ইনটেক অফ ক্যালোরিটার কোনো চেঞ্জ হয় না ফুড আইটেম চেঞ্জ হলেও। নেক্সট কি বলছে না, কার্বোহাইড্রেট কাউন্টিং করা যায় একটা অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচ দিয়েও কিন্তু অনেক সময় ডায়েট প্ল্যান করা হয়। ইউজফুল ইন টাইপ 1 ডিএম উইথ ইনসুলিন থেরাপি, এটা সাধারণত টাইপ 1 ডিএম যাদের আছে ইনসুলিন থেরাপি তাদের দরকার হয়। ইনসুলিন মেনলি এটা কি হয় না, involves tracking the number of grams of carbohydrate in each meal and snack and adjusting either food intake or medicine accordingly। এটা কিন্তু ইনসুলিনের ডোজেজ কতটা দেওয়া উচিত বা ইনসুলিনের ডোজ অনুযায়ী কতটা খাওয়া উচিত সেইটাকে কিন্তু ট্র্যাক করতে এই কার্বোহাইড্রেট কাউন্টিং দরকার। ইফ your meal has 60 gram of carbs and your insulin ratio is 1 unit per 10 gram, তাহলে তোমাকে 6 গ্রাম ইনসুলিন নিতে হবে। এটা হলো একটা এক্সাম্পল। ঠিক আছে, সাপোজ তোমার ক্যালকুলেশন অনুযায়ী কার্বোহাইড্রেট কাউন্টিংয়ে দেখা যাচ্ছে যে 1 ইউনিট ইনসুলিন 10 গ্রাম কার্বোহাইড্রেটকে নালিফাই করছে, বা 10 গ্রাম কার্বোহাইড্রেটের উপর 1 ইউনিট ইনসুলিন কাজ করছে, সেই অনুযায়ী ক্যালকুলেশন করে, তার মানে কি তুমি যদি 60 গ্রাম কার্ব খাও তোমাকে 6 ইউনিট ইনসুলিন নিতে হবে। তো মেনলি কার্বোহাইড্রেট কাউন্টিংটা কিন্তু ইনসুলিনের ডোজেজে ক্যালকুলেশনে লাগে। নেক্সট অ্যাপ্রোচ ডায়েটারি কি বলছে না, প্লেট মেথড, এটা একটা সিম্পল খুব মেথড। দেখো যেখানে বলছে হাফ প্লেট ভেজিটেবলস অ্যান্ড স্যালাডস হবে। ঠিক আছে, প্লেটের যতটা প্লেট তার, এটা একটা ভিজুয়াল একটা অ্যাপ্রোচ, কোনো রকম
হার্ডকোর মেজারমেন্ট করতে হয় না। হাফ প্লেট হলো ভেজিটেবলস হবে, 1/4 প্লেট হোল গ্রেন অ্যান্ড স্টার্চ হবে, কার্বস হবে 1/4 আর 1/4 প্লেট লিন মিট প্রোটিন হবে 1/4 প্রোটিন। ঠিক আছে, তার সাথে সাথে যেরকম জল হয় সেরকম। এটা হলো ডায়েটারি প্লেট মেথড অ্যাপ্রোচ। এটা পুরোটাই ভিজুয়াল মেথড অ্যাপ্রোচ, কোনো রকম স্ট্রিক্ট অ্যামাউন্ট কিন্তু মেজার করা হয় না। সাধারণত এটা প্রপোর্শনের উপর কাজ করে। নেক্সট বলছে কি না, স্পেশাল ডায়েট, যেটা ড্যাশ ডায়েট বা মেডিটেরিয়ান ডায়েট রেকমেন্ডেড ফর ডায়াবেটিক পেশেন্ট উইথ হাইপারটেনশন, কারণ আমরা জানি হাইপারটেনশন ড্যাশ ডায়েটে কমে। আর কার্ডিওভ্যাসকুলার রিস্ক, কারণ মেডিটেরিয়ান ডায়েট কার্ডিওভ্যাসকুলার রিস্ক কমায়। ড্যাশ ডায়েটে দেখো কি বলছে, ডায়েট ডেরি নাটস অ্যান্ড সিডস 2 থেকে 3 পোর্শন খাওয়া যেতে পারে, সিরিয়াল 7 থেকে 8 পোর্শন খাওয়া যেতে পারে, মিট ফিশ চিকেন 6 পোর্শন খাওয়া যায়, আর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস 4 to 5 পোর্শনস আমরা নিতে পারি। তো এই হচ্ছে ড্যাশ ডায়েটের প্রপোর্শন অফ নিউট্রিয়েন্টস। মেডিটেরিয়ান ডায়েটের ক্ষেত্রে কি বলছে না, দেখো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যেরকম আমরা প্লেটে দেখলাম হাফ অফ প্লেট লাগে, সেই ক্ষেত্রে আমাদের কি না ভ্যারাইটি অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অ্যাট ইচ মিল। ভেজিটেবলসের ক্ষেত্রে 4 সার্ভিংস পার ডে, ঠিক আছে, ফ্রুটসের ক্ষেত্রে 3 সার্ভিংস পার ডে। হোল গ্রেনসের ক্ষেত্রে দেখো আনরিফাইন্ড হোল গ্রেনস ইউজ করা যেতে পারে। প্রোটিনের ক্ষেত্রে কি বলছে না, ফিশ, সি ফুড, লিন মিট, পোলট্রি, এগস, ঠিক আছে, 1 সার্ভিং ইউজ করা যেতে পারে। তার সাথে সাথে কি না, চোজেন ডেলি কিছু নাটস 1 সার্ভিং, লেগিউমস নিতে হবে প্রোটিনের মধ্যে ইনক্লুড করে। আর চয়েস অফ অয়েল কি না, অলিভ অয়েল। আর চয়েস অফ ডেরি লো ফ্যাট ডেরি। এটা কিন্তু মেডিটেরিয়ান ডায়েট টু প্রিভেন্ট কার্ডিওভ্যাসকুলার ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিস। নেক্সট বলছে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন কি না, ডায়েটারি ম্যানেজমেন্টের সাথে আর কি কি মডিফিকেশন দরকার। প্রথমেই বলছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কি, অ্যারোবিক অ্যাক্টিভিটি মোর দ্যান 150 মিনিটস পার উইক করতে হবে। মডারেট ইন্টেন্সিটিতে যেরকম ব্রিস্ক ওয়াকিং, সাইক্লিং, সুইমিং এরকম এক্সারসাইজ করতে হবে। রেজিস্ট্যান্ট ট্রেনিং করতে হতে পারে 2 থেকে 3 টাইমস পার উইক, যে কিছু কিছু পেশেন্টের, কারণ রেজিস্ট্যান্ট ট্রেনিং কি করে না, ইমপ্রুভস ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়, প্রিভেন্টস মাসেল মাস, ঠিক আছে, প্রিজার্ভস মাসেল মাস, এবং মাসেল মাসও প্রিজার্ভ করে রেজিস্ট্যান্ট ট্রেনিংয়ে। ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ব্যালেন্স ট্রেনিং, যেরকম যোগা, স্ট্রেচিং, স্পেশালি ইন এলডারলি, কারণ এলডারলিরা তো রেজিস্ট্যান্ট ট্রেনিং করতে পারবে না, তাই এলডারলিদের জন্য ফ্লেক্সিবিলিটি ব্যালেন্স ট্রেনিং করাটা দরকার। অ্যাভয়েড প্রলং সিটিং, কারণ ব্রেক এভরি 30 to 60 মিনিটস উইথ লাইট অ্যাক্টিভিটি। একভাবে অনেকক্ষণ বসে থাকা যাবে না, 30 মিনিট বা 1 ঘন্টার মধ্যে একটু নড়াচড়া করে অ্যাক্টিভিটি করতে হবে। তারপরে কি বলছে না, নেক্সট লাইফ টাইম মডিফিকেশন, ওয়েট ম্যানেজমেন্ট করতে হবে। এইমস অফ বিএমআই অফ নর্মাল রেঞ্জ, যেটা 18.5 থেকে 24.9, এই বিএমআইতে বডিকে রাখার চেষ্টা করতে হবে। অথবা ওয়েস্ট সার্কামফারেন্স ছেলেদের জন্য 90-র কম আর মেয়েদের জন্য 80-র কম রাখার চেষ্টা করতে হবে এশিয়ানসদের মধ্যে। এর সাথে সাথে কি বলছে না, ওয়েট রিডাকশন করতে হবে 10 to 15%। ওভারওয়েট আর ওবিস পেশেন্টরা যদি ডায়াবেটিক হয় সেই ক্ষেত্রে। স্লিপ অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট, অ্যাডিকুয়েট স্লিপ ফর 7 to 8 hours পার ডে খুব দরকার। স্ট্রেস কন্ট্রোলস কর্টিসলস লিডস টু ওয়ার্সেনিং গ্লুকোজ কন্ট্রোল, ঠিক আছে, কর্টিসল যদি বেড়ে যায় বডিতে কিন্তু গ্লুকোজ ঠিকভাবে কন্ট্রোল হবে না, বডি ইনসুলিন রেজিস্ট্যান্ট আরও হয়ে যাবে। ইউজ স্ট্রেস রিডিউসিং প্র্যাকটিসেস লাইক মেডিটেশন, যোগা, ব্রিদিং এক্সারসাইজ, হবিস। স্ট্রেস থাকলে এইসব এক্সারসাইজগুলো করে স্ট্রেস রিডাকশন করতে হবে, যাতে স্ট্রেস ম্যানেজমেন্ট
আর স্লিপ ঠিকঠাক হয়, কর্টিসল লেভেল লো থাকে, যার ফলে বডি বেশি ইনসুলিন রেজিস্ট্যান্ট না হয়ে যায়। সেলফ মনিটরিং অ্যান্ড অ্যাডারেশন, রেগুলার সেলফ মনিটরিং অফ গ্লুকোজ করতে হয়। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কিপ আ লগ বুক অফ ডায়েট, অ্যাক্টিভিটি, মেডিটেশন, গ্লুকোজ লেভেল লগ বুক মেনটেন করা, ডায়েরি মেনটেন করা, এগুলো কিন্তু অনেক সময় হেল্প করে পেশেন্টদের লাইফস্টাইলটাকে ঠিকঠাক রাখার ক্ষেত্রে। অ্যাডহার টু প্রেসক্রাইব মেডিসিনস অ্যান্ড ইনসুলিন, অবশ্যই ডাক্তারে যেই মেডিসিন প্রেসক্রাইব করেছে বা ইনসুলিন ডোজ যেটা প্রেসক্রাইব করা হয়েছে সেটাকে ঠিকঠাকভাবে মেনটেন করা। তারপরে কি বলছে, ফুড কেয়ার, ইন্সপেক্ট ফুড ডেইলি ফর কাটস, ব্লিস্টার্স অ্যান্ড ইনফেকশনস, ইউজ প্রপার ফুটওয়্যার টু প্রিভেন্ট ডায়াবেটিক ফুড আলসার। ঠিক আছে, ডায়াবেটিক ফুড আলসার প্রিভেন্ট করতে জন্য কিন্তু আমাদের ফুডের কোনো ইনজুরি হচ্ছে কি না সেটা কিন্তু সবসময় চেক করা দরকার ডায়াবেটিস পেশেন্টদের। কেন ডায়াবেটিস পেশেন্টদের কিন্তু উন্ড হিলিং দেরিতে হয়, গ্যাংগ্রিন হয়ে গেলে কিন্তু লিম্ব অ্যাম্পিউটেশনও করতে হতে পারে। কিপ ফিট ক্লিন অ্যান্ড ময়শ্চারাইজ, যাতে কোনো রকম গ্যাংগ্রিন ফর্মেশন বা তোমার আলসারেশন কিছু না হয়, কারণ উন্ড হিলিং হবে না 90% কেস আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে স্পেশালি। রেগুলার মেডিকেল চেক আপ, ঠিক আছে, মনিটর HbA1c এভরি 3 months, HbA1c মনিটরিং প্রত্যেক 3 মাসে করা দরকার। অ্যানুয়াল স্ক্রিনিং, কিছু কিছু অ্যানুয়াল টেস্ট করা দরকার, যেরকম কিডনি ফাংশন টেস্ট, লিপিড প্রোফাইল, আই এক্সাম করা, ডেন্টাল কেয়ার রাখা, ভ্যাকসিনেশন করতে হয় কিছু কিছু টাইপ 2 DM পেশেন্টদের, স্পেশালি যারা ওল্ড এজ টাইপ 2 DM এ ভুগছে, যেরকম ফ্লু, কক্কাল ভ্যাকসিন, হেপাটাইটিস বি ভ্যাকসিন যদি ডক্টর প্রেসক্রাইব করে, অবশ্যই কোনোটাই কিন্তু ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া নয়। নেক্সট কি বলছে দেখো, এখানে কিছু কিছু সাপ্লিমেন্টস আছে বা নিউট্রিয়েন্টস আছে যেটা ডায়াবেটিস পেশেন্টদের জন্য বেনিফিশিয়াল এবং তার সোর্সেস। প্রথমেই কি বলছে না, ক্রোমিয়াম কোথায় পাওয়া যাবে, হোল গ্রেনস, নাটস এইসবে পাওয়া যাবে। এর কাজ কি, ক্রোমিয়ামের ইনসুলিন অ্যাকশনকে বেটার করে এবং গ্লুকোজ আপটেকে হেল্প করে সেলের। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি বলছে, গ্রিন লিফি ভেজিটেবলস, নাটস, আমন্ডস, ক্যাশু যেরকম, তার সাথে সাথে সিডস, লেগিউমস, হোল গ্রেনসে থাকে। এরও কাজ হলো ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়িয়ে দেওয়া, রিডিউস রিস্ক অফ কমপ্লিকেশন, ডায়াবেটিসের সাথে কমপ্লিকেশন যেগুলো সেগুলো কমায়। জিঙ্ক বলছে মিট, সি ফুড, অয়েস্টার্স, পামকিন সিডস, লেগিউমস, হোল গ্রেনস এইসবে থাকে। জিঙ্কের কাজ কি, ইনসুলিন সিনথেসিস করা এবং সিক্রিশন অ্যান্ড উন্ড হিলিং। ঠিক আছে, যেই উন্ড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইনসুলিন শুধু সিক্রিটই করে না, তার সাথে সাথে জিঙ্কের কাজ কিন্তু কি না, উন্ড হিলিংয়েও কিন্তু হেল্প করে, যেটা ডায়াবেটিস পেশেন্টদের খুব স্লো হয়। ভিটামিন ডি এর ক্ষেত্রে বলছে সানলাইটে অবভিয়াসলি, তার সাথে সাথে ফর্টিফাইড মিল্ক বা ফ্যাটি ফিশ, এগ ইয়োক এখান থেকেও পেতে পারি। ইমপ্রুভস ইনসুলিন রেজিস্ট্যান্স অ্যান্ড বডি হেলথ, বোন হেলথ, শুধু ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে যে ইমপ্রুভ করে বা বেটার করে দেয় তা নয়, বোন হেলথের জন্য কিন্তু দরকার, কারণ ভিটামিন ডি আমরা জানি ক্যালসিয়াম সিনথেসিসে হেল্প করে। ভিটামিন B12 মিট, ফিশ, এগ, ডেয়ারি প্রোডাক্টসে পাওয়া যায়। প্রিভেন্ট নিউরোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং তার সাথে সাথে অ্যানিমিয়া থেকে কিন্তু সাহায্য করে। এবং এই অ্যানিমিয়াটা, নিউরোপ্যাথিটা কিন্তু কাদের হয়, মেটফর্মিন ইউজারদের মধ্যে কিন্তু এটা বেশি দেখা যায়। আর আমরা না জানি ডায়াবেটিসের ফার্স্ট লাইন অফ ড্রাগ কিন্তু মেটফর্মিন, তাই মেটফর্মিন রিলেটেড যেই অ্যানিমিয়া সেটা কিন্তু প্রিভেন্ট করার জন্য B12 অবশ্যই দরকার। ভিটামিন সিতে কি বলছে, সাইট্রাস ফ্রুটস, গুয়াভা, আমলা, বেল পেপার, টমেটো এগুলো সোর্স অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, রিডিউস অক্সিডেটিভ স্ট্রেস, ভ্যাসকুলার ড্যামেজ, যার জন্য ডায়াবেটিক্স রিলেটেড কার্ডিওভ্যাসকুলার প্রবলেমস হবে না। ভিটামিন ই আমরা পাবো নাটসে, ভেজিটেবল অয়েলে, গ্রিন লিফি ভেজিটেবলসে। ভিটামিন ইও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যার জন্য কার্ডিওভ্যাসকুলার
রিলেটেড প্রবলেমস থেকে প্রোটেক্ট করে, এবং আমরা জানি ডায়াবেটিসে সিভিডি রিস্ক অনেক বেড়ে যায়, তাই হার্ট ডিজিজ থেকে বডিকে প্রিভেন্ট করা খুব দরকার। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে কি বলছে না, আমরা জানি ওমেগা 3 কোথায় পাবো, ফ্যাটি ফিশ, ফ্লেক্স সিডস, চিয়া সিডস, ওয়ালনাট। এর কাজ কি, ইমপ্রুভ লিপিড প্রোফাইল ইমপ্রুভ করে, রিডিউস ট্রাইগ্লিসারাইড অ্যান্ড ইনফ্লামেশন, অ্যান্টি ইনফ্লামেটরি, কোলেস্ট্রল কমায় বডিতে। ডায়েটারি ফাইবার্সের সোর্স কি, ওটস, সিলিয়াম, হাস্ক, বার্লি, লিগিউমস, ফ্রুটস, ভেজিটেবলস। ডায়েটারি ফাইবারের কাজ কি না, ডিলে গ্লুকোজ অ্যাবজর্পশন করবে, তার সাথে সাথে পোস্টপ্রান্ডিয়াল যে স্পাইক সেটাকে কমায়। প্রোবায়োটিক্স, ইয়োগার্টস, কেফির, ফার্মেন্টেড ফুডস লাইক ইডলি, দোসা, কিমচি, sauerkraut, এগুলো প্রোবায়োটিকের সোর্স। বেনিফিটস কি, ইমপ্রুভ গাট মাইক্রোবায়াম অ্যান্ড ইনসুলিন সেন্সিটিভিটি। গাট মাইক্রোবায়াম বেটার হলে ভিটামিন B12-এরও অ্যাক্টিভিটি ঠিকঠাক থাকে, তার সাথে সাথে কিন্তু গাট মাইক্রোবায়াম বেটার থাকলে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সও বডিতে কমে, বডি ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যায়। নেক্সট বলছে কি, ফেনুগ্রিক বা মেথি সিডস, স্প্রাউটেড অর গ্রাউন্ড যে কোনোভাবেই খাওয়া যেতে পারে। সলিউবল ফাইবারের সোর্স, এবং আমরা জানি সলিউবল ফাইবার কি করে, লোয়ার ব্লাড গ্লুকোজ লেভেলস, আর তার সাথে সাথে কি না, স্যাটাইটি বা পেট ভরা ভাবটা কিন্তু দেয়। বিটারমেলন বা কারেলা ফ্রেশ ভেজিটেবলস হিসাবেও খাওয়া যেতে পারে, জুস হিসাবেও খাওয়া যেতে পারে, এমনকি বিটারমেলনের ক্যাপসুলসও পাওয়া যায়। কন্টেন্টস কি না, ক্যারেটিন বলে এক ধরনের কম্পাউন্ড কন্টেন করে, যেটা ইনসুলিন লাইক এফেক্ট কিন্তু বডিতে দেয়, তাই ইনসুলিন কাজ না করলেও এই ক্যারেটিন যেটা সেটা কিন্তু কাজ করে বডিতে। নেক্সট কি বলছে না, সিনামন, ঠিক আছে, সিনামন আমরা জানি কিভাবে খেতে পাওয়া যায়, স্পাইস টি এইসব হিসাবে খাওয়া যেতে পারে। ইমপ্রুভস ইনসুলিন, ঠিক আছে, ইনসুলিন সেন্সিটিভিটি, মাইল্ড গ্লুকোজ লোয়ারিং এফেক্ট, তার সাথে সাথে শুধু ইনসুলিন সেন্সিটিভিটিও নয়, গ্লুকোজ লোয়ারিং এফেক্টও এর আছে। তাহলে এগুলো হলো সাপ্লিমেন্টস বা নিউট্রিয়েন্টস যার বেনিফিটস ইন ডায়াবেটিস আছে এবং তাদের সোর্সেস। নেক্সট দেখো আমরা কি বলছে, গাইডলাইন্স ফর জেস্টেশনাল ডায়াবেটিস। যাদের জেস্টেশনাল ডায়াবেটিস আছে তাদের কিছু কিছু গাইডলাইন্স সেইটা মেনটেন করার জন্য, বা যাতে লাইফস্টাইল মেনটেন করা যায়। প্রথম গোলই হলো কিপ ব্লাড গ্লুকোজ ইন নর্মাল রেঞ্জ ডিউরিং প্রেগনেন্সি, প্রিভেন্ট ম্যাটার্নাল অ্যান্ড ফিটাল কমপ্লিকেশন। আমরা জেস্টেশনাল ডায়াবেটিসের কন্ট্রোল করে রাখার মেন গোলই হলো যাতে ব্লাড গ্লুকোজটা নর্মাল থাকে, কারণ তাতে মা এবং বাচ্চা দুজনাকারই কমপ্লিকেশন কমে যায়। টার্গেট কি না, ফাস্টিং গ্লুকোজ লোয়ার দ্যান 35 mg per dl, 1 ঘন্টায় লোয়ার দ্যান 140 mg per dl, আর 2 ঘন্টায় লোয়ার দ্যান 120 mg per dl। এই রেঞ্জটাকে মেনটেন করার চেষ্টা করা উচিত থ্রু ডায়েট বা এক্সারসাইজ অ্যান্ড অল লাইফস্টাইল চেঞ্জেস। ফার্স্ট লাইন হলো, প্রথমেই ডায়েটটাই হলো ফার্স্ট লাইন কন্ট্রোল বা ফার্স্ট লাইন মডিফিকেশন। কমপ্লেক্স কার্বস, কারণ প্রেগনেন্সিতে তো সব রকমের ওষুধ আমরা খেতে পারি না, সেই জন্য ডায়েটের উপরেই ভরসা করতে হয়। কমপ্লেক্স কার্বস, স্মল ফ্রিকুয়েন্ট মিলস প্লাস মডারেট এক্সারসাইজ করতে হবে 30 মিনিটস অবধি, হেভি এক্সারসাইজ তো সম্ভব হয় না। তারপরে কি বলছে, মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ, সেলফ মনিটরিং ডেলি করতে হবে, যাতে ব্লাড গ্লুকোজ কেমন বাড়ছে সেটার একটা নোট রাখা যায়, তার সাথে সাথে ফিটাল গ্রোথের স্ক্যানও কিন্তু রেগুলারলি করতে হবে। ইফ আনকন্ট্রোলড ইন 1 or 2 weeks, স্টার্ট ইনসুলিন, সেফ অ্যান্ড প্রেফার্ড, মেটফর্মিন ইফ ইনসুলিন নট ফিসেবল। ডক্টর অ্যাডভাইস অনুযায়ী ইনসুলিন নাহলে মেটফর্মিন কিন্তু স্টার্ট করা অবশ্যই উচিত, যদি 1-2 উইকের মধ্যে ডায়াবেটিস বা সুগার কন্ট্রোল না হয়।
along with diet and exercise. অবস্ট্রাকটিভ কেয়ার্স কিছু কিছু, যেরকম মনিটরিং অফ হাইপারটেনশন করতে হয়, নাহলে প্রিএক্লাম্পসিয়া হয়ে যেতে পারে পেশেন্টের। প্ল্যান ডেলিভারি অ্যাট 38 to 39 উইকস উইথ সিজারিয়ান সেকশন যদি বেবির ওয়েট 4 কেজিসের বেশি হয়, ঠিক আছে, যাতে হাই ব্লাড প্রেশার না হয় বা এক্সেসিভ ব্লাড লস, আদার কমপ্লিকেশনস যাতে না হয়। আর পোস্টপার্টাম কেয়ার কি না, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট 6 থেকে 12 সপ্তাহ কন্টিনিউ করতে হবে। লাইফ লং ডায়াবেটিসের স্ক্রিনিং করতে হবে, কারণ জেস্টেশনাল ডায়াবেটিস যাদের থাকে তারা কিন্তু পরবর্তীকালে টাইপ 2 DM হওয়ার চান্সেস থাকে। তার সাথে সাথে অবশ্যই জেস্টেশনাল ডায়াবেটিসের পেশেন্টদের কিন্তু ব্রেস্ট ফিডিং কিন্তু এনকারেজ করতে হবে। নেক্সট টপিক আমরা যেটা পড়বো না, আমরা দেখো কার্বোহাইড্রেট কাউন্টিং করার সময় বলেছিলাম যে দ্যাট হেল্পস ইন ইনসুলিন ডোজেজ আর কার্বোহাইড্রেট কতটা খাবে সেই অনুযায়ী মেনটেন করার। তো আমরা এবারে ইনসুলিনের ডোজ কি করে অ্যাডজাস্ট করবে সেটা আমরা একবার দেখে নেব। প্রথমে কি বলছে না, টোটাল ডেইলি ইনসুলিন ডোজ অর TDD কি করে বার করতে হয়। সাপোজেডলি জেনারেলি ক্যালকুলেটেড উইথ ওয়েট, পেশেন্টের ওয়েট অনুযায়ী ক্যালকুলেট করে কিনা ওয়েট ইন কিলোগ্রাম ইন্টু 0.55 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। ফর এক্সাম্পল, সাপোজ পার্সনের ওয়েট আছে 60 কেজি, তাহলে তার কত ইনসুলিন লাগবে না 60 ইন্টু 0.55 করলে কি না 33 ইউনিট সারাদিনে ইনসুলিন লাগবে। টোটাল ইনসুলিন ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস, এটাকে দুভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে বেসাল বা ব্যাকগ্রাউন্ড ইনসুলিন, আর একটা হলো বোলাস বা মিল টাইম ইনসুলিন, ঠিক আছে। এই বেসাল বা ব্যাকগ্রাউন্ড ইনসুলিনটা কি না, ইউজুয়ালি 40 থেকে 50%, 33%-এর অলমোস্ট 50%, মানে অলমোস্ট 16 ইউনিটস ধরো তোমার এই ক্ষেত্রে। দিস ইনসুলিন কভার্স ইউর বডি বেসলাইন নিডস অ্যান্ড ইজ লং অ্যাক্টিং। এই ইনসুলিনটা কিন্তু 1 ডোজেজ ইনসুলিন, এবং এটা কিন্তু বডির বেসেল বডি মেটাবলিজমের হেল্পের জন্য। এটার সাথে খাবার আমরা যেটা খাচ্ছি সেটার কিন্তু রিলেশন নেই। নেক্সট আমরা বেসেল ইনসুলিন ডোজটা মেজার করে নেওয়ার 50%-এর পর কি করব না, কার্বোহাইড্রেট কাভারেজ ডোজ বা যেই ভাগটা আমাদের পড়ে রইল বাকি 50%, যেটা খাওয়ার জন্যে নিডেড বা বোলাস ইনসুলিন যেটা, সেটাকে কাউন্ট করব। দিস ডোজ ইজ ক্যালকুলেট বেসড অন ইনসুলিন টু কার্বোহাইড্রেট রেশিও which tells how many grams of carbohydrate are covered by 1 unit of insulin. প্রত্যেক পেশেন্টের উপর নির্ভর করছে, তার কত বডি অনুযায়ী নির্ভর করছে যে 1 ইউনিট ইনসুলিন তার শরীরে কতটা কার্বোহাইড্রেটকে ব্যালেন্স করছে। এবং এইটার একটা রুল আছে, দ্য 500 রুল বলে, ঠিক আছে। কিভাবে ইজ অফেন ইউজ টু ক্যালকুলেট দ্য ইনসুলিন কার্বোহাইড্রেট রেশিও, কি বলছে না 500 ডিভাইডেড বাই টোটাল টোটাল ডেলি ডোজ যেটা, সেটাকে দিয়ে 500-এ ডিভাইড করলে গ্রামস অফ কার্বোহাইড্রেট কাভার্ড বাই 1 ইউনিট আমরা পেয়ে যাব। তো দেখো ফার্স্ট এক্সাম্পলটা দিয়েই আমরা বুঝি। সাপোজেডলি আমরা দেখেছিলাম TDD 33 ইউনিট পেয়েছিলাম আমরা পেশেন্টের 60 কেজিতে, এবং এর দ্বারাই আমরা বুঝতে পারবো কি না 1 ইউনিট কি করে 15 গ্রাম কভার করছে, ঠিক আছে। তো ইফ প্ল্যান কি করে কভার করছে 15 গ্রাম না, আমরা দেখো 500 কে যদি 33 দিয়ে ডিভাইড করি এই ফর্মুলাটা দিয়ে, তাহলেই কিন্তু আমরা 15 গ্রামস পেয়ে যাব। তার মানে কি না, ইফ ইউ প্ল্যান টু ইট 60 grams carbs, the insulin dose for food is 4 ইউনিট। তাহলে আমরা যদি 60 গ্রামের খাবার খাই তখন কিন্তু আমাদের 4 ইউনিট ইনসুলিন লাগবে।
কারেকশন ডোজ নেক্সট আমাদের কি দেখতে হবে না, কারেকশন ডোজ ফর হাই ব্লাড গ্লুকোজ। যাদের হাই ব্লাড গ্লুকোজ আছে তাদের কারেকশন ডোজ দিতে হবে। কি করে না, ক্যালকুলেট দ্য লোয়ার ব্লাড গ্লুকোজ বিফোর মিলের আগে ব্লাড গ্লুকোজটা মেজার করতে হবে এবং ফর্মুলা লাগাতে হবে না অ্যাকচুয়াল ব্লাড গ্লুকোজ মাইনাস টার্গেট ব্লাড গ্লুকোজ, তার সাথে সাথে কারেকশন ফ্যাক্টর, ইনসুলিন সেন্সিটিভিটি ফ্যাক্টরও যেটাকে বলে, সেটা দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাব কারেকশন ডোজেস। যেরকম দেখো, সাপোজেডলি তোমার পেশেন্টটার 220 mg/dl ব্লাড প্রেশার আছে, আমাদের টার্গেট ব্লাড প্রেশার কি নর্মাল 120 mg/dl, আর কারেকশন ফ্যাক্টর কি 50। তাহলে আমরা 220 থেকে 120 ডিভাইড, যেটা হচ্ছে 100 mg/dl, সেটাকে যদি আমরা 50 দিয়ে ডিভাইড করি তাহলে আসছে 2 ইউনিট। তাহলে কারেকশন ডোজ আমাদের কি হচ্ছে না 2 ইউনিট। তাহলে টোটাল মিল টাইমে আমরা কি ডোজেস দেবো না, অ্যাড কার্বোহাইড্রেট কভারেজ ডোজ প্লাস কারেকশন ডোজ। এক্সাম্পল কি না, কার্বোহাইড্রেট কভারেজ ডোজ 4 ইউনিট হচ্ছে আর কারেকশন ডোজ 3 ইউনিট হচ্ছে। তাহলে টোটাল 6 ইউনিট মিলের সময় আমাকে দিতে হবে পেশেন্টটাকে, সে যদি 60 গ্রাম কার্ব খায়। ঠিক আছে, তো এখানে দেখো একটা এজ রিলেটেড ইনসুলিন কার্বোহাইড্রেট রেশিও প্যাটার্ন আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। সেটা হচ্ছে 6 বছরের নিচে হলে সাধারণত 1 ইউনিটে 9 থেকে 12 গ্রাম কার্ব খেতে পারে পেশেন্ট। 6 থেকে 12 বছর বয়সে 1 ইউনিটে 7 থেকে 11 গ্রাম খেতে পারে। 12 থেকে 18 বছরে 1 ইউনিটে 5 থেকে 8 গ্রাম খেতে পারে। আর অ্যাডাল্টের ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশনে আসে না 10 থেকে 15 গ্রাম খাওয়া যেতে পারে। এইটা কিন্তু তোমার যেই ফর্মুলাটা আমরা ইউজ করেছি এখানে, সেই ফর্মুলাটা অনুযায়ী কিন্তু আমরা এই রেঞ্জটা পাই। ঠিক আছে, দেখো এখানে আমরা 15 গ্রামসের মতনই পেয়েছি ফর অ্যাডাল্ট পেশেন্ট। তো এই হলো মোটামুটি ডায়াবেটিস মেলিটাস চ্যাপ্টারটা। আমি চেষ্টা করেছি যতগুলো টপিক ইম্পর্টেন্ট সবটাই কভার করার, সব কটার পয়েন্টস কভার করার। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আশা করি তোমাদের ক্লাসটা হেল্পফুল হবে এবং আবার আমি চলে আসবো তোমাদের জন্য আরেকটা নতুন ক্লাস নিয়ে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর your support.